ওকে, সো আমরা এখানে যে ইমেজটা নিয়েছি, ইমেজের ভিতরে দেখেন কিছু কিছু স্পট আছে, এবং পাশাপাশি আরো বেশ কয়েকটা ইমেজ আমরা নিয়ে দেখবো যে স্পট গুলো রিমুভ করতে হয় কিভাবে যে কোনো ইমেজ থেকে, এবং সেই ইমেজ গুলারে কালার কারেকশন বা রেস্টোরেশন যে বিষয়টা আছে সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি। সো এটা করার জন্য আমাদের ফটোশপে এখানে বেশ কয়েকটা টুল আমরা ব্যবহার করব এখান থেকে। যেমন এদিকে হচ্ছে এখানে স্পট হেলিং ব্রাশ রিমুভ টুল, তারপরে হচ্ছে প্যাচ টুল অ্যান্ড কি বলে এটা, ক্লোন স্ট্যাম্প টুল। এই জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে কিভাবে কাজ করতে পারি চলেন একটু দেখি। So, প্রথমত হচ্ছে এখানে প্রথম যে টুলটা আছে স্পট হেলিং ব্রাশ টুল, যেটা আছে এই জিনিসটা দিয়ে আমরা কাজ করব। স্পট হেলিং ব্রাশটা সিলেক্ট করার পরে উপরে কন্ট্রোল বারে এখানে দেখেন যে টাইপ কোন ধরনের কাজ করবে এটা। সো এখান থেকে অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া আছে এটা সিলেক্ট করবেন। এখান থেকে টেক্সচার বা প্রক্সিমিটি ম্যাচ এগুলো যদি থাকে অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করলে কি হবে, যে এই ইমেজের আশেপাশে বা এই ছবির আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে সে ওই সিমিলার কন্টেন্ট নিবে এবং কন্টেন্টটাকে এই জায়গাতে বসাবে। সো জাস্ট নর্মালি এটা সিলেক্ট করে ব্রাশের সাইজটা অবশ্যই ছোট রাখতে হবে। এখান থেকে ছোট রেখে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখেন এই স্পটের বাইরে সাইডে যেই এরিয়া গুলো আছে সেই এরিয়া থেকে কালার নিয়ে বা এখান থেকে টেক্সচার গুলো এসে নিয়ে এই স্পট গুলো রিমুভ করবে। ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা মোটামুটি ওয়াটারমার্ক রিমুভ টাইপের বা ফেসের উপরে ছোট ছোট যে প্রবলেম গুলো থাকে এই জিনিসগুলো রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আপনি চাইলে ব্রাশ গুলো অনেক বড় করে নিয়ে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এই বড় ব্রাশের সাইডের যে কন্টেন্ট গুলো থাকে সেই জিনিসগুলো অনেক সময় রিফ্লেকশন হয়ে চলে আসতে পারে। ঠিক আছে। তো ছোট ছোট করে নেওয়া ভালো হয়, যে এই অল্প এরিয়ার মধ্যে সিমিলার ধরনের কন্টেন্ট, সিমিলার হচ্ছে কালার এবং সিমিলার টেক্সচার থাকে, ওই জিনিসগুলো নিয়ে মোটামুটি আমরা ফেসটাকে সুন্দর মতো তৈরি করতে পারবো। ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আমাদের এটা নতুন আগের যে অবস্থা ছিল এটা ছিল আগের অবস্থা। ঠিক আছে। সো দেখেন এটা হচ্ছে জাস্ট চেঞ্জ করছি আমরা। সো এটারে আমরা কি করতে পারি, ছোট করে একটা প্রেজেন্টেশন হিসাবে রাখতে পারি এখান থেকে, যে এটাকে আমরা আগে কি অবস্থায় ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে সেই জিনিসটাকে চাইলে আমরা সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারি। যেহেতু এই জিনিসগুলা প্রেজেন্টেশন করে আমরা বিহান্সের পোর্টফোলিও হিসেবে আপলোড দিব। পরবর্তীতে আমাদের ফেস রিটাচিং এর কাজ, যেটা সরি পেজের সাইজটা নিব হচ্ছে আমরা 1920 বাই 1920 বাই 1080। ঠিক আছে। তো এখানে বর্তমান যে অবস্থায় আমাদের ইয়েটা আছে, ছবিটা আমরা চেঞ্জ করছি, এই জিনিসটা এক পাশে বসাবে এবং আমাদের অরিজিনাল যে ফেসটা আছে এই ফেসটাকে এক সাইডে বসাই দেবো। এরকম এটাকে একটু ছোট রাখি। আমরা যতটুকু চেঞ্জ করছি স্পট রিমুভ, এখান থেকে একটা অ্যারো চিহ্ন চাইলে অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারি এবং এই জায়গাতে হচ্ছে আমরা লিখে দিব স্পট রিমুভ। স্পট রিমুভ জাস্ট সিম্পল একটা প্রেজেন্টেশন। অবশ্যই এই জায়গাতে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে। অ্যারো চিহ্ন দিলে মোটামুটি দেখতে ভালো দেখা যাবে যে কোনটা থেকে কোনটাতে আমরা চেঞ্জ করছি, এরকম বোঝার সুবিধার্থে এই এরিয়াটুকু দিয়ে দিতে পারি। এর সাথে ওকে, এরকম ভাবে আমরা যতগুলো ফেস রেস্টোরেশন করব বা রিমুভ করব প্রত্যেকটা জিনিসেরই আমরা এরকম একটু প্রেজেন্টেশন করে দিলে দেখতে জিনিসগুলো খুব ভালো লাগবে। সেটা হচ্ছে শুধুমাত্র স্পট যে ব্রাশটা আছে। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং গেল, তারপরে হচ্ছে হেলিং ব্রাশ টুল, রিমুভ টুল। এটা হচ্ছে নতুন আপডেট হয়েছে, নতুন আপডেটে অন্য আগের যে 23 সালের বা 24 সালের যে ভার্সন গুলো আছে সেগুলোতে রিমুভ টুলটা নাই। হেলিং ব্রাশ টুলটা মোটামুটি সেম ওয়েতে কাজ করে, কিন্তু এটার জন্য কন্টেন্ট অ্যাওয়ার বা আপনার যে ইয়াগুলো আছে এখানে অটোমেটিকলি যে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করবে সেই জিনিসটা সিলেক্ট করে না। এটাকে হচ্ছে অল্টার চেপে যে কোনো একটা নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করা দিতে হয়। যেমন কিবোর্ড থেকে অল্টার চাপলে এখানে দেখেন প্লাস চিহ্ন আসবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা লোকেশনটা এরকম ক্লিক করে আগে
কারেকশন করাই নিলে বা এখানে কন্টেন্ট ধরাই নিলে তারপরে ক্লিক দিলে দেখেন সেই জায়গার মতো করে এখান থেকে এগুলো রিমুভ হবে। তো সেম ওয়ে দুইটাতে মোটামুটি সিমিলার কাজ। এখানে স্পট হেলিং বা হেলিং ব্রাশের ভিতরে যতগুলো টুল আছে মোটামুটি সবগুলোরই সিমিলার ওয়েতে কাজ করে। এটা যদি আপনি বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল যে টেক্সচার, ফেসের যে অরিজিনাল টেক্সচার সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এরপর আরেকটা যে টুল আছে সেটা হচ্ছে প্যাচ টুল। সো প্যাচ টুলটা মোটামুটি এইভাবেই কাজ করে। প্যাচ টুলটা কি কি রকম কাজ করে, স্পট রিমুভ বা আদার যে জিনিসগুলো আছে সেটাই, কিন্তু এটা আবার কন্টেন্ট অ্যাওয়ার হিসাবে বা কন্টেন্ট ফিল হিসাবে কাজ করে। সো কন্টেন্ট ফিল কিভাবে করবেন, এখান থেকে প্যাচ টুলটা সিলেক্ট করে যেই এরিয়াটুকু রিমুভ করতে চাই ওই এরিয়াটুকু আগে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই এরিয়াকে কোন জায়গার মতো বানাইতে চাচ্ছি সেই জায়গার উপরে নিয়ে যা ছেড়ে দিলেই ওই রকম ভাবে কন্টেন্টটা ডিটেক্ট করবে। ঠিক আছে, যেমন এই ছোট্ট এরিয়াটাকে আমি যদি চাই এরকম এই এরিয়ার মতো নিতে, তো এই টুলগুলো দিয়ে শুধুমাত্র স্পট রিমুভ হবে অথবা আপনি এই রিমুভ রিলেটেড কাজই করতে পারবেন তা কিন্তু না। এখানে এগুলো দিয়ে চাইলে আপনি যে কোনো ধরনের ওয়াটারমার্ক রিমুভ বলেন, তারপরে হচ্ছে কন্টেন্ট ডুপ্লিকেট করার যে বিষয়টা আছে সেটা বলেন, যা খুশি আপনি তাও সেগুলো করতে পারবেন। এটা দেখি রিমুভ করা যায় নাকি। মোটামুটি যেমন কন্টেন্টের ভিতরে কোনো প্লেসকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান সেই জিনিসগুলো করা সম্ভব। প্যাচ টুল, তারপরে হচ্ছে হেলিং ব্রাশ এবং ব্রাশ টুল যেগুলো আছে মোটামুটি সিমিলার ওয়েতে কাজ করে। চাইলে এটাকেও আমরা এখন একটা এরকম ভাবে একটা ফেস চেঞ্জের যে ইয়াগুলো আছে সেই হিসাবে আমরা রাখতে পারি। আচ্ছা, তারপরে আরেকটা এখানে এর ভিতরে আরেকটা যে টুল আছে সেটা হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল। কন্টেন্ট এওয়ার মুভ টুল এটা নতুন আপডেট আসছে। তারপরে এখানে দেখেন একটা রেড আই টুল। সো রেড আই টুল আমরা অনেক সময় ছবি তুলতে গেলে রাত্রে ফ্ল্যাশ লাইট জ্বালায় ছবি তোলার পরে এটা চেঞ্জ হয়ে যায়, এখান থেকে যে চোখের ভিতরে একটু লাল টাইপের যে হয়ে যায় ওইটা আমরা রিমুভ করার জন্য রেড আই টুল ব্যবহার করতে পারি। লাল যে অবস্থাগুলো আছে ওইগুলারে কালো করার জন্য আমরা ব্যবহার করে থাকি সাধারণত। So, যদি একটু সার্চ করে দেখা যায় যে রেড আই ইমেজ পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে যেমন রেড আইস ফটোগ্রাফি নিয়ে দেখেন। তো ছবি তোলার সময় এই ধরনের ফেস বা এরকম ইমেজ যেখানে চলে আসে জাস্ট আমরা রেড আই টুলটা দিয়ে জাস্ট এটার উপর ক্লিক করলে চোখের যে মনিটা আছে এটা ইয়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে, অরিজিনাল অবস্থায় ফিরে আসবে। তো এ হচ্ছে মোটামুটি এই তিনটা টুলের ব্যবহার। এই তিনটা টুল আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এরপরে চলেন আমরা হচ্ছে সেকেন্ড যে টুলটা আছে আমাদের ক্লোন স্টাম্প, সেই ক্লোন স্টাম্প টুলটা একটু দেখে আসি। ক্লোন স্টাম্প টুল কি করে? ক্লোন স্টাম্প হচ্ছে মূলত হচ্ছে কোনো একটা কন্টেন্টকে ক্লোন করে। ক্লোন করা মানে আমরা জানি কোনো একটা কন্টেন্ট হচ্ছে ডুপ্লিকেট করে, কপি করে। বুঝছো তো? ওকে, সো ক্লোন করার জন্য চলেন আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। মনে করি গ্রুপ অফ freelancers working in the অফিস। মনে করেন এখানে অনেকগুলা মানুষ একসাথে কাজ করতেছে, এরকম টাইপের কিছু আমরা নিব। এই ইমেজটা নিব। সো এখানে আমরা কি ক্লোন করতে পারি, এই ইমেজটা থেকে যদি আমরা মনে করি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে এই মানুষ দুইটাই, বাম পাশে যে মানুষ দুইটা আছে এই মানুষ দুইটাকে হচ্ছে আমরা সরাই ফেলবো, এই মানুষ দুইটাকে সরাবো এবং এই জায়গাটা ফাঁকা করে ফেলবো। তো এই জায়গাটাকে ফাঁকা করে মানুষ দুইটারে এখান থেকে সরানোর জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার ভিতরে একটা হচ্ছে ক্লোন স্টার। সো ক্লোন স্টার দিয়ে করতে পারি। তারপর আমরা এতক্ষণ যেগুলো দেখলাম যে প্যাচ টুল, তারপর স্পট হেলিং বা হেলিং দিয়ে হবে না, প্যাচ টুল দিয়ে করা যাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যেই এরিয়াটা রিমুভ করব বা যেই এরিয়াটা ক্লোন করব সেই এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে, যেন নির্দিষ্ট ওই এরিয়ার ভিতরে আমাদের সকল কাজ হয়, এর বাইরে কোনো কাজ না হয়। সো প্রথমত হচ্ছে এই মাথার এই অংশটুকু রিমুভ করব। মাথার এই অংশটুকু রিমুভ করতে হলে অবশ্যই এরিয়াটা আমরা পলিগনাল ল্যাসো টুল যেটা আছে এই টুলটা দিয়ে সিলেক্ট করব। এই এরিয়াটা সিলেক্ট করে নিই প্রথমত। দেখেন এই সাদা এরিয়া পুরোটা সিলেক্ট করলাম। অন্য কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে সেই পদ্ধতিতেও কাজ করতে পারবেন, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম
সহজ এবং সলিড পদ্ধতি। সো ক্লোন স্ট্যাম্প টুলে চলে আসেন। ক্লোন স্ট্যাম্প টুলে চলে আসার পরে এখানে অপাসিটি অবশ্যই 100% করে নিতে হবে, ফলো 100%। রাইট ক্লিক করে এখান থেকে হার্ডনেসটা থাকবে 0। হার্ডনেস 100% থাকলে কি হয় এবং 0 থাকলে কি হয় এই ব্যাপারে আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়া আছে গতদিনে ব্রাশ টুলের সময় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো অল্টার শেপে যে কোনো একটা এরিয়াকে আগে সিলেক্ট করে নিতে হবে বা ক্লোন করে নিতে হবে, তারপরে জাস্ট এরকম ভাবে কালার করলে ওই এরিয়াটা হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সো এটুকু শেষ। এরপরে আহ নিচেই যে পার্টিশনের যে এরিয়াটা আছে এই এরিয়াটা এখন সিলেক্ট করি। আমি এটা ক্লোন স্ট্যাম্প টুলের যে ব্যাপারটা সেই জিনিসটা দেখাচ্ছি। এখান থেকে এটুকু নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা ক্লোন স্ট্যাম্প টুলে আবার চলে যাই। ক্লোন স্ট্যাম্প টুলে আসার পরে দেখেন সিলেকশন এরিয়ার চেয়ে বড় এরিয়া বড় করে আমাদের ইয়ে নেওয়ার দরকার নেই, টুলের যে এরিয়াটা সেটা নেওয়ার দরকার নেই। জাস্ট অল্টার চেপে এখান থেকে আপনি ক্লিক করা শুরু করেন। তো দেখেন এর পিছন পিছন কিন্তু একটা প্লাস চিহ্ন যাচ্ছে। তো এই প্লাস চিহ্নটা যেই এরিয়া দিয়ে যাবে আপনার ইয়াটা কন্টেন্টটা এক্স্যাক্টলি সেই এরিয়ার মতোই হইতে থাকবে। একটু দূরে রাখার চেষ্টা করবেন, প্লাসটা একটু দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো মতো রিল্যাক্সে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, ঠিক আছে। এই এরিয়াটা এরকম ভাবে আমরা ফিল আপ করতে পারবো। তো এখানে দেখেন আরেকটা পদ্ধতি আছে। এই সেম জিনিসটাকে চাইলে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও এটাকে ফিল আপ করতে পারবো। কিরকম? সো মনে করেন যে এই এরিয়াটাকে আমি প্রথমত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এই এরিয়াকে এর বাম পাশে ডাইন পাশে যে এরিয়াটা আছে এটার মতো করে বানাইতে, তাহলে এটাকে অবশ্যই এই জায়গাতে নিয়ে বসাই দিই। এটা হচ্ছে ছোট এরিয়া আছে, তো ছোট এরিয়া হবে না, একটু অল্প অল্প করে জায়গা ধরে নিয়ে যাইতে। এই জায়গাটুকুকে আমি চাচ্ছি প্রথমত এটার মতো। এরপরে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতেছি, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি আমরা। আচ্ছা, এরপরে নিচে যে উইন্ডোর যে এরিয়াটা আছে আপনি ছোট ছোট করে এই এরিয়াগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাকিটুকু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা শেষ করতে পারবো। তো বুঝতে পারছেন ক্লোন স্ট্যাম্প টুলস এর কাজটা? একটু রেসপন্স করবেন যদি আপনারা বুঝে থাকেন বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি এই সেম জিনিসটাকে আবার ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনি ইয়ে করার দরকার নাই, সিলেক্টেড এরিয়া সিলেক্ট করার দরকার নেই। জাস্ট কোন এখান থেকে হচ্ছে যে কোনো একটা অংশরে সিলেক্ট করে আপনি যেই জায়গাতে বসাইতে চাচ্ছেন ওই জায়গাতে এরকম ভাবে ড্র করলে এর যে আদার্স যে প্লাস চিহ্ন যেখান যেখান দিয়ে যাবে সেই এরিয়াটুকু এরকম ভাবে ডুপ্লিকেট করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো এই জিনিসটা বিভিন্ন সময় আমাদের একাধিক অবজেক্টের প্রয়োজন হতে পারে, অথবা বিনোদনের জন্য এমনি ফান হিসাবে আপনারা এইগুলার ব্যবহার করতে পারেন। তো সাধারণত আমাদের কি হয় যে এইরকম টাইপের কোনো কাজ খুব বেশি প্রয়োজন হয় না, যে একটা অবজেক্টকে ডুপ্লিকেট করতে হবে, একই জিনিসের মধ্যে ডুপ্লিকেট করতে হবে। এই ধরনের জিনিস খুবই কম আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে। খুবই কম আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করি। সো চলেন এখন আমরা হচ্ছে একটা অবজেক্টের কালার যে ইয়ে করা মাল্টিপল মাল্টিপল ওয়েতে যে আমরা কালার দিতে পারি সেই কালার গুলা দেখবো, যে একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, কালার ব্যবহার করার আগে আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখান থেকে স্ট্যাম্পের ভিতরে ক্লোন স্ট্যাম্পের ভিতরে দেখেন একটা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্পটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য। দেখেন এখানে যে প্যাটার্ন গুলো আছে, ডিফল্ট কিছু প্যাটার্ন আছে এখানে, ট্রি প্যাটার্ন, তারপরে হচ্ছে ঘাসের প্যাটার্ন আর ওয়াটারের প্যাটার্ন যেগুলো আছে। এর বাইরে যদি আমরা কোনো প্যাটার্ন নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্যাটার্ন গুলোকে আগে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে। So,
থেকে একটা পেজের সাইজ নিই। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা দিয়ে আমরা কি করতে পারি দেখেন, এরকম ভাবে প্যাটার্ন ড্র করতে পারি ব্যাকগ্রাউন্ডের উপরে। এখান থেকে দেখেন আপনি যে প্যাটার্নটা সিলেক্ট করে দিবেন, জাস্ট এই প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে এরকম ভাবে প্যাটার্ন ড্র করতে পারবেন। এখান থেকে যদি আমরা ঘাসের প্যাটার্ন ড্র করতে চাই, এইরকম দেখেন ঘাসের প্যাটার্ন গুলো আছে। আর এখানে প্যাটার্ন যদি আমরা লোড করতে চাই, সেক্ষেত্রে এই যে সেটিংস যে অপশন আছে, এখান থেকে যাওয়ার পরে দেখেন ইম্পোর্ট প্যাটার্নস নামে যে অপশনটা আছে, ইম্পোর্ট প্যাটার্নস এর এই যে পিএটি ফরম্যাট যেটা আছে, এই প্যাটার্ন গুলো আমরা চাইলে এখানে সার্চ করে দেখি তো, ফটোশপ প্যাটার্ন ফ্রি ডাউনলোড ব্রাশ যে ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে। So, এখানে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্নস আছে। এই প্যাটার্নস গুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। যেখানে একটা ওপেন করে দেখি নিয়ে শিওর না, এই প্যাটার্নটা দেখি কাজ হয় কিনা। ফ্রি ডাউনলোড করেন, প্যাটার্ন গুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো নির্দিষ্ট কোনো একটা টেক্সচার নিয়ে আসে, অথবা যদি আমরা যেমন ইলাস্ট্রেটর যে প্যাটার্ন গুলো বানাইছিলাম, ওই প্যাটার্ন গুলাকেও চাইলে এখানে আলাদাভাবে প্যাটার্ন ব্রাশ হিসাবে ডিফাইন করে ওইগুলারে আমরা কাজে লাগাইতে পারবো ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন হিসাবে। যেমন ইলাস্ট্রেটরের প্যাটার্ন গুলারে হচ্ছে নির্দিষ্ট একটা ইয়া হিসাবে, কি বলে সোয়াস কালার হিসাবে রাখছিলাম, যে কোনো শেপের মধ্যে আমরা দিতে পারতাম। সেম একই ওয়েতে আপনি চাইলে নির্দিষ্ট কোনো বানানো প্যাটার্ন বানানো শেপে এখানে প্যাটার্ন হিসাবে ঢুকাই ওগুলো আমরা ব্যবহার করতে পারবো। ডাউনলোড হোক, আরো দু একটা প্যাটার্ন দেখা যাক কি কি আছে। এর মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে, একটা এর মধ্যে ফোল্ডারের মধ্যে কিন্তু বেশ কয়েকটা, বিশেষ করে ব্রাশ যদি হয়ে থাকে, ব্রাশ 20টা করে ব্রাশের সেট থাকে, প্যাটার্নের মধ্যে কয়টা করে আছে ওপেন করে দেখতে হবে। একটু ডাউনলোড হোক, লাস্টে এখানে 60 কাজ আছে। আচ্ছা, প্যাটার্ন গুলো ডাউনলোড হইতে থাক, সমস্যা নেই। এরপরে এখানে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশন আছে। কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে নির্দিষ্ট এই জায়গাগুলোরে ফিল আপ করার জন্য কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে আমরা ফিল করতে পারি। আমাদের অরিজিনাল যে ইমেজগুলো আছে, মনে করি যে এখান থেকে হচ্ছে এই এরিয়াগুলারে সিলেক্ট করব, এখান থেকে যে স্পটগুলো রিমুভ করবো বা যে কোনো কিছু, এই এরিয়াগুলারে সিলেক্ট করি। এই সিলেকশনটারে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে আমরা এটারে কন্টেন্ট অ্যাওয়ার ফিল করতে পারি, অথবা এডিটে আসার পরে এখান থেকে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল আছে। সো এই যে কন্টেন্ট আওয়ার ফিল আসার পরে দেখেন যেই এরিয়াটা সিলেক্ট করা হয়েছে, এই এরিয়ার বাইরে যে ব্লু লাইনটা আছে, এখান থেকে সে কন্টেন্টটা নিবে। কন্টেন্ট নিয়ে ওই জায়গাটুকুকে ফ্ল্যাপ করবে, স্পট যেখানে আছে সেখান থেকে ফিল আপ করবে। দেন এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিলে দেখেন এই এরিয়াটুকু সুন্দর মতো রিমুভ হয়ে গেছে। ওকে, সো কন্টেন্ট আওয়ার করলে কি হয় যে ওই যেই সিলেক্টেড এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে থেকে কালার নিয়ে সুন্দর করে নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, সো এখানে দেখেন সুন্দর একটা লেয়ার ক্রিয়েট করে ফেলছে। আপনি চাইলে এই এরিয়াটাকে বড় করতে পারেন, অথবা সিলেক্টেড যে এরিয়াটা আছে, এন্ড যদি এটাকে আপনি পার্মানেন্টলি লেয়ারের সাথে মার্জ করতে চান, তাহলে দুইটা লেয়ার সিলেক্ট করে একসাথে আমরা এখান থেকে মার্জ লেয়ার যে অপশনটা আছে, কন্ট্রোল ই শর্টকাট মার্জ লেয়ার করতে পারি, তাহলে এই দুইটাকে এক হয়ে যাবে। সো কন্টেন্ট অ্যাওয়ার্ডটা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যখন আমরা স্কেল আপ করি তখন এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন ওকে, এখানে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা মূলত কোন ভাবে ব্যবহার করা যেতে পারে। সো কন্টেন্ট অ্যাওয়ার্ডের জন্য আমরা এখানে ক্রপ টুলটা যেটা আছে, ক্রপ টুলটা ব্যবহার করি। এখান থেকে ক্রপ টুল নেওয়ার পরে এখানে দেখেন এই যে আমি সাইডের জায়গাটা আমি চাচ্ছি এখান থেকে বাড়াবো। ঠিক আছে, সাইডের জায়গাটা বাড়াবো একটু, এরকম ভাবে বড় দিলাম। বড় করার পরে এখান থেকে হচ্ছে যে ফিলটা কিভাবে ফিল হবে, এটা যদি আমরা এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল হবে, তাহলে এর সাইডে যে কন্টেন্ট গুলো আছে সেই জিনিসগুলোকে রিপিট করে এখান থেকে কন্টেন্টটাকে বা ইমেজটাকে বড় করে দিবে। আমরা অনেক সময় ইমেজ এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে সাইডে পর্যাপ্ত এলিমেন্ট না পাওয়ার কারণে সিমিলার কিছু জিনিস দিয়ে বড় করার চেষ্টা করছে। এটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে, যেমন অল্প একটু এদিকে এটুকু, এদিকে এটুকু। এখান থেকে কন্টেন্ট আওয়ার ফিল। আর এই দেখেন এটা এখন মোটামুটি সিমিলার ওয়েতে যে ইয়ে করছে, একটু বড় করছে। তো যদি কারোর প্রিমিয়াম ভার্সন থাকে, আপনারা পেইড ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এখানে জেনারেটিভ এক্সপ্যান্ড যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। জেনারেটিভ এক্সপ্যান্ড ব্যবহার করলে কি হবে যে আপনার এখান থেকে নিয়ে আসি কন্টেক্সচুয়াল বার। দেখেন এখান থেকে যদি নির্দিষ্ট কোনো এরিয়াটা আপনি সিলেক্ট করেন যে এই জায়গাতে কিছু বসাইতে চাচ্ছেন কিনা, সেক্ষেত্রে এখানে জেনারেটিভ ফিল ব্যবহার করলে আপনি এখানে কি বসাইতে চাচ্ছেন, এখানে যদিও কাজ করবেন আমি জানি,
উইন্ডো। দেখা যাক এখানে জেনারেটিভ ইয়াগুলো আসে কিনা। আমার এটা ক্র্যাক করা। নেটওয়ার্ক লাগবে না, মানে কন্টেন্ট ওয়ার্ক করতে নেটওয়ার্ক লাগবে না, কিন্তু জেনারেটিভ ফিল করতে নেটওয়ার্ক লাগবে। দেখেন এ বলতেছে যে অ্যাক্সেস পাচ্ছে না, যেহেতু ক্র্যাক ফাইল ব্লক করা রয়েছে সেক্ষেত্রে জেনারেটিভ ফিলটা কাজ করবে না। বাকি সম্পূর্ণ জিনিসপত্র আপনারা নর্মালি কাজ করতে পারবেন। মানে এআই, যেটা ফটোশপে যে এআই ইন্টিগ্রেশন যে জিনিসটা আছে এইটুকু বাদে বাকি সম্পূর্ণ জিনিসে আপনারা নর্মালি কাজ করতে পারবেন। আচ্ছা, এক মিনিট, আমার প্যাটার্ন ডাউনলোড হয়েছে কিনা। হাই হাই, কি অবস্থা। আচ্ছা, প্যাটার্ন এখনো ডাউনলোড হচ্ছে না। সো প্যাটার্ন যদি এরকম ডাউনলোড না হয় বা আপনি ট্রাই করে দেখেন ডাউনলোড না হলে, নর্মাল একটা ইমেজে আমরা প্যাটার্নে কিভাবে রূপান্তর করতে পারি সেটা একটু দেখে নিই। এখানে মনে করেন যে একটা ইয়ে আছে, ইমেজ আছে, এই ইমেজটা আমরা ফটোশপে নিয়ে যাবো। ঠিক আছে, ইমেজটাকে হচ্ছে স্ক্রিনশট দেন, এখান থেকে স্ক্রিনশট অথবা যে কোনো ভাবে কপি, এন্ড এখান থেকে নতুন একটা ডক্স হিসাবে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা এডিট থেকে দেখেন এখানে ডিফাইন প্যাটার্ন নামে যে অপশনটা আছে, ডিফাইন প্যাটার্নে আসার পরে এখান থেকে প্যাটার্নের একটা নাম দেন হচ্ছে লাল সাদা ফুল। ওকে, এটা এখন প্যাটার্ন হিসেবে ডিফাইন হয়েছে। এখন আমরা আমরা যদি নতুন কোন একটা লেয়ারের উপরে এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে ওই প্যাটার্নটাকে আমরা স্প্রে করতে চাই বা ব্রাশ করতে চাই, এই যে দেখেন আমাদের নতুন যে প্যাটার্ন বানাইছিলাম ওই প্যাটার্নটা এখানে আছে, ওইটা দিয়ে ফিল আপ করতে পারবো। ঠিক আছে, সুন্দর মতো আপনি ওই প্যাটার্নটা দিয়ে ফিল আপ করতে পারবেন। যেহেতু ছোট সাইজের ইমেজরে আমরা হচ্ছে কোন প্রকার মাপ ছাড়া প্যাটার্ন বানাইছি একটা স্কোয়ার ইমেজরে, যে কারণে মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু দাগ চলে আসছে একটা থেকে আরেকটা সাইডে যাওয়ার সময়, এই দাগগুলো চলে আসছে। কিন্তু যখন আপনি এই প্যাটার্নটা ইলাস্ট্রেটরে যে মাপে আমরা যেরকম ভাবে বানাইছিলাম সুন্দর মতো ওইরকম যদি বানাই নিয়ে আসি, সেক্ষেত্রে এই স্কোয়ার বক্সটা আর থাকবে না। এরকম ডাউনলোড হইলে ওগুলা ঢুকাইতে পারলে ভালো মতো বোঝা যেত। ওকে, সো এইটুকু কি আপনারা বুঝতে পারছেন যে প্যাটার্ন ব্রাশ, তারপরে হচ্ছে স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প অথবা হেলিং ব্রাশ, স্পট হেলিং এর যে ব্যাপারটা আছে, প্যাস্টেল রিমুভ, এগুলা এই পুরো জিনিসটুকু কি আপনাদের ক্ষেত্রে ঠিক আছে। সো মাল্টিপল মাল্টিপল কালার গুলা ব্যবহার করা হয় প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা যদি এখন একটু সার্চ করি প্রোডাক্টস মাল্টিপল কালার চেঞ্জ, মানে একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের যে কালার গুলো হয়ে থাকে সাধারণত ই কমার্স স্টোরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ই কমার্স স্টোরে মানে একই ধরনের ডিজাইন এবং কালার হবে মাল্টিপল। তো এই জিনিসগুলো হচ্ছে কিভাবে করতে হয় বা কিরকম কিরকম ভাবে আমরা বানাইতে পারি সেই জিনিসগুলো একটু যদি দেখার চেষ্টা করি। অরিজিনাল কোন একটা ইমেজ নিব। আচ্ছা, এই ব্লু জ্যাকেট এবং রেড জ্যাকেটটাকে নিলাম, এই দুটাকে আমরা আরো অন্যান্য অন্যান্য কালারে কনভার্ট করবো। কপি ইমেজ এখান থেকে। So, এটা একটু খেয়াল রাখবেন যে সাদা, একদম ফ্রেশ যে সাদা আর ফ্রেশ যে কালো, এই দুইটা কালারের চেঞ্জ করা বা কালার মডিফাই করা একটু কষ্টকর। অন্যান্য কালারকে মডিফাই করে আপনি হচ্ছে যে কোনো কালার বানাইতে পারবেন, লাল সাদা এবং কালো বানাইতে পারবেন, কিন্তু কালো ফ্রেশ কালো এবং সাদারে অন্য কালারে কনভার্ট করা একটু কষ্টকর। সো আমরা চেষ্টা করব যে এই প্রোডাক্ট গুলো একটু কালারফুল প্রোডাক্ট সেই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য। So, আমরা একটা প্রোডাক্ট কপি করে নিছি, ওইটারে ধরেন এখানে ঢোকে। সো এই কাজটা করার জন্য দুই তিনটা পদ্ধতি আছে। সো প্রথম একটু জটিল যে পদ্ধতি ওইটা দিয়ে আমরা শুরু করি। প্রথম একটা পদ্ধতি হচ্ছে আপনি যেই অবজেক্টের কালার চেঞ্জ করতে চান সেই অবজেক্টটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। মনে করেন যে আমরা নতুন একটা ইসের উপরে মানে ব্যানার টাইপের বানাবো আমাদের ক্লায়েন্টের জন্য। এই প্রোডাক্টটার লাল যে জ্যাকেটটা আছে এই লাল জ্যাকেটটাকে হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। ঠিক আছে, কালার চেঞ্জ করে তিন চারটা কালার বানাবো। সো লাল যে জ্যাকেটটা আছে এই জ্যাকেটটা আমরা সিলেক্ট করব, শুধুমাত্র লাল জ্যাকেটটা। লাল জ্যাকেট সিলেক্ট করার জন্য আমরা গতদিনে যে ইয়াটা শিখছিলাম, সাবজেক্ট সিলেকশন বা অবজেক্ট সিলেকশন যে টুলটা শিখছিলাম, যে একটা ইমেজের মধ্য থেকে, পুরো একটা ইমেজের মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশরে কিভাবে সিলেক্ট করে। সো অবজেক্ট সিলেকশনে যাওয়ার পর এখান থেকে ল্যাসো টুল নিয়ে আমরা ওই অবজেক্টটার সাইড দিয়ে যদি একটু ড্র করি, যে এই এরিয়ার ভিতরে যে জিনিসটুকু আছে এই জিনিসটুকু সিলেক্ট হবে। সিলেক্ট হয়েছে, এরপরে আমরা মুভ টুল দিয়ে এই মালটাকে ধরে আমাদের যে ইয়ে আছে জায়গা আছে এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকে যেহেতু ছোট বড় করতে হবে, এটা একটা অরিজিনাল ইমেজ, ছোট বড় করতে হবে অবশ্যই, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আগে অ্যাপ্লাই করে দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপরে এটাকে ছোট বড় করব। ঠিক আছে, এখানে রাখলাম। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এখান থেকে আমরা মোটামুটি তিনটা চারটা কালারে কনভার্ট করবো। এটারে হচ্ছে একটা কালার এখানে নিয়ে আসি একটু ছোট ছোট করে,
কয়টা কয়টা কালার করা যায়? একটা, দুইটা। সো প্রথমত একটা কপি করে নিলাম এবং এই কপিটাকে এখন আমরা গ্রে কালারে একটু কনভার্ট করে নিতে হবে। যে কোনো কালার চেঞ্জ করার আগে অবশ্যই সেটাকে গ্রে কালারে, গ্রে স্কেলে কনভার্ট করতে হয়। সো গ্রে স্কেলে কনভার্ট করার জন্য আমরা ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন আসার পরে স্যাচুরেশনটা যদি ডাউন করে দেয়, দেখেন এটা সাদা কালোর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা একদম গ্রে কালার হয়ে গেছে। আমরা এখান থেকে স্যাচুরেশনটা অ্যাপ্লাই করতে পারি, অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব হচ্ছে কালার, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে অপশনটা আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটে আসার পরে এই ইমেজটা যে কালারের, ওই কালারের অপশনটা একটু ডাউন করে দিতে হবে। দেখেন এটা হচ্ছে রেড কালারের, জাস্ট রেড চ্যানেলটাকে হালকা একটু ডাউন করে দিলে মোটামুটি এটা গ্রে কালারের রূপান্তর হয়ে যাবে, গ্রে স্কেল টাইপের হয়ে যাবে। ঠিক আছে, সেটা ডার্ক গ্রে হওয়া যাবে না, লাইট গ্রে করতে হবে। লাইট গ্রে করলে কি হবে, যে কালারটা পারফেক্টলি ফুটে উঠবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোটামুটি এই কাজ শেষ। এন্ড রাস্টারাইজ করেন। রাস্টারাইজ করার পরে এখন আমরা ব্রাশ টুল থেকে দেখেন কালার রিপ্লেসমেন্ট ব্রাশ নামে একটা ব্রাশ আছে। কালার রিপ্লেসমেন্ট ব্রাশটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এটা সাইজ একটু বড় করে ঠিক যে রেখে কালারটা আমরা দিতে স্যার লোগোটাকে যে ঠিক রেখে আর পুরো রেড কালারটা চেঞ্জ করা যাবে স্যার? যেই কালারটাকে আমরা দিতে চাই সেই কালারটা এখান থেকে আগে সিলেক্ট করব। ঠিক আছে, সো এই কালারটা সিলেক্ট করার পরে আমরা এখন এখান থেকে কালার রিপ্লেস ব্রাশ সিলেক্ট করে আমরা চলেন এটা দিয়ে হচ্ছে এটা গ্রিন কালার দেবো, একটা লাইট গ্রিন, এরকম গ্রিন। দেন জাস্ট এটার উপর দিয়ে এরকম যদি ড্র করেন পুরো এরিয়াটা, আচ্ছা, এটার হার্ডনেস 100% করা হয়েছে, তো হার্ডনেসটা 0 করে দিতে হবে, না হলে সফট যে ভাইব সেই জিনিসটা আসবে না। ঠিক আছে, ঠিক আছে। এখন ও সরি, আরেকটা ভুল করছি। এটা হচ্ছে যে গ্রে যে কালারটা ছিল, গ্রে করার পরে এটার আমরা যে কয়টা কালারে কনভার্ট করব, ওই কয়টা হচ্ছে আগে দিয়ে নিই। তারপর একটা একটা করে সিলেক্ট করব লেয়ার। যেমন এটাতে দিলাম হচ্ছে আমরা গ্রিন, তারপর আরেকটাতে দিব হচ্ছে ইয়েলো, আরেকটাতে দিব হচ্ছে এটাতে কি কালার দেওয়া যায়, পিঙ্ক। পিঙ্ক। আরেকটাতে দেন হচ্ছে আপনার ওই যে কি জানি ওটার নাম বলে, পার্পল। মোটামুটি 4টা কালার দেবো। সো গ্রিন যেটা আছে, গ্রিনটা আমরা কালার রিপ্লেস ব্রাশটা সিলেক্ট করেন এন্ড দেন জাস্ট এখান থেকে কালার করে দেন। প্রত্যেকটা শ্যাডো এবং লাইটিং যেগুলো আছে এইগুলো সেম থাকবে, শুধুমাত্র কালার রিপ্লেস হবে। সো এবার ইয়েলোতে আসেন। ইয়েলো, লাইট ইয়েলো, ডার্ক ইয়েলো, যেরকম মন চায়। তারপরে পিঙ্ক কালারে আসেন। এরপর আসেন হচ্ছে পার্পল। পার্পল তো কিসের মতো হয়, বেগুনের মতো লাইট। এই জিনিসটা হচ্ছে মোটামুটি একটু কষ্টকর পদ্ধতি, যে আপনার প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেইটাকে নিয়ে এসে এখানে সেটাকে নিয়ে এসে এখানে বসাবেন। তারপরে হচ্ছে আপনি এরকম ভাবে কালার গুলো চেঞ্জ করবেন। সো আমরা এটা যদি একটু লিখে দিই, আহ, এর নাম দিয়ে দেন এখান থেকে হচ্ছে এটা আরেকটা মকা পোশাক, অথবা আপনি আহ, সহজ যে পদ্ধতিটা আছে কালার রিপ্লেস, একটু দেখি। সো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই হবে, এটার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটা বাধ্যতামূলক। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে এটা হবে না। আমরা ব্লুটার উপরে এবার একটু এক্সপেরিমেন্ট করব। নতুন আরেকটা আমরা এখান থেকে নিব, নতুন আরেকটা পেজ নিলাম এবং সেই পেজের উপর আমরা ব্লু যে জ্যাকেটটা আছে, ব্লু জ্যাকেটটাকে নিয়ে আসি। সো ব্লু জ্যাকেটটা এখান থেকে সিলেক্ট করেন। সো ব্লু জ্যাকেটটা সিলেক্ট করে এই মালটাকে এখানে ধরে নিয়ে আসেন। আনার পরে এটা তো অরিজিনালি থাকবে, আমাদের এখান থেকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করব, কালারের দুর্ভিক্ষ। তাহলে বুঝেন, আমার যদি এটা গার্মেন্টস থাকতো এবং আমি হচ্ছে এরকম একজন ফ্যাশন ডিজাইনার হইতাম, তাহলে আমার গার্মেন্টস এর প্রোডাক্ট কারা কারা কিনতো, এগুলো আপনাদের ভাবা উচিত। ওকে, সো এটার জন্য প্রথমত একটা ডুপ্লিকেট করে নিলাম, অরিজিনাল যেটা আছে। এটাতে যে কালারটা দিতে চাই, স্মার্ট অবজেক্ট কেন করব, গুড কোশ্চেন। স্মার্ট অবজেক্ট করব
না কেন সেটা একটু দেখাই। ওকে, স্মার্ট অবজেক্ট একটা করছি আর একটা করিনি, ঠিক আছে? সো দুটাই মোটামুটি একটা পরিবেশে আছে। এখন স্মার্ট অবজেক্ট যেটা করি নাই এটার একটু ছোট করে ফেললাম। ছোট করার পরে আমার মনে হচ্ছে জিনিসটা বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বড় করবো, এই টাইপের বড় করবো। দেখছেন ইমেজের অবস্থা? এইটা ভেঙে ফেটে সুন্দর মতো নষ্ট হয়ে গেছে। এবার স্মার্ট অবজেক্ট যেটা করা আছে এই জিনিসটাকে একদম ছোট করলাম, আবার বড় করলাম, যা ছিল তাই ছিল, অরিজিনাল যেরকম ছিল সেরকমই আছে। ইমেজের কোয়ালিটিটাকে ভালো রাখার জন্য আমরা স্মার্ট অবজেক্ট করব, এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে স্মার্ট অবজেক্টটা মূলত ডাইনামিক লেয়ারের মতো কাজ করে। সো ডাইনামিক লেয়ারের মতো কাজ করে বলতে কি, যে এখানে আমরা যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করব প্রত্যেকটা ইফেক্ট স্মার্ট অবজেক্টে পরিবর্তনশীল, পরিবর্তন করা যাবে। আর নর্মাল যে লেয়ার, রাস্টারাইজ যে লেয়ার গুলা থাকে, এই লেয়ার গুলা পরিবর্তন করা যায় না, ইফেক্ট গুলো সরাসরি ইফেক্টের উপরে অ্যাপ্লাই হয়, লেয়ারের উপরে সরাসরি অ্যাপ্লাই হয়, ঠিক আছে? সো এই জন্য চেষ্টা করতে হবে কিছু কিছু লেয়ারের ক্ষেত্রে বা কিছু কিছু কাজের ক্ষেত্রে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এবং স্মার্ট অবজেক্ট করার পরে অনেক ইফেক্ট আবার সেটার উপরে অ্যাপ্লাই হয় না। সো কখন কখন করতে হবে, কখন কখন করবেন না, সেই জিনিসগুলো নির্ভর করে হচ্ছে আপনার কাজের উপর, যে কোন কাজ করতেছেন। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে সহজ পদ্ধতিতে কিভাবে কালার চেঞ্জ করা যায় সেটার জন্য। So, এরকম ভাবে এটাতে আমরা দিব হচ্ছে সেম একই কালার দিই, এটাতে প্রথমত পিঙ্ক কালার দিব, পিঙ্ক কালার নাম লিখলাম। যেই কালারটা দিতে চাই অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, এবং যেই কালার দিতে চাই ওই কালারের একটা লেয়ার এখান থেকে নিব। লেয়ার নেওয়ার পরে আমরা মনে হয় ক্লিপিং মার্ক সম্পর্কে দেখেছিলাম, যে কোনো একটা নির্দিষ্ট শেপের মধ্যে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি কোনো অবজেক্টকে ঢুকাইতে চাই ওই লেয়ারের উপরে নিয়ে যেয়ে তাকে ক্লিপিং মার্কস করে দিতে হবে। জাস্ট এখানে রাইট ক্লিক আর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। এই দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে গেছে, ঠিক আছে? এবার এই দুইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং গ্রুপের নাম দিব হচ্ছে পিঙ্ক কালার। সুন্দর কালার চেঞ্জ হয়েছে না? এবার হচ্ছে কালার এখান থেকে গ্রুপ চেঞ্জ করেন, পিঙ্কের পরে এখানে দেন হচ্ছে পার্পল। আগেরটা ভালো না এটা ভালো, সহজ কোনটা বলেন তো? রেড। আগেরটা সহজ না এটা সহজ বলেন? এখান থেকে হচ্ছে আমরা রেড দিছি, ইয়েলো। এইটাই তো সহজ, হ্যাঁ গুড। দেখছেন কি সুন্দর সহজ। সো আমরা এটা পার্পল কালারে, এটা ডাবল ক্লিক করে জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই দেখেন কি সুন্দর পার্পল কালার দিলাম। তারপরে হচ্ছে এটাতে আমরা রেড কালার দিব, আর এটাতে হচ্ছে ইয়েলো কালার দিব। কি ব্যাপার, হাসতেছেন কেন? সহজ কিন্তু মিল বিজি মনে হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে মজাদার জিনিস। তো একটু খেয়াল করেন, লাইট ভার্সন না, এটা হচ্ছে বেস্ট ভার্সন। সো আপনি যখন এরকম ভাবে অ্যাপ্লাই করলেন এবং ক্লিপিং মার্কস করলেন, করার পরে এই কালারের লেয়ারটা সিলেক্ট করতে হবে এখান থেকে। দেন এই জায়গাতে দেখেন নর্মাল লেখা আছে, ব্লেন্ডিং অপশন, এই মালটাকে চেঞ্জ করে এখান থেকে জাস্ট কালার যে ইয়াটা আছে এটাতে করে দেবেন প্রত্যেকটাই। এটা হচ্ছে ডাইনামিক। আপনি চাইলে একটা চ্যানেল দিয়ে প্রত্যেকটা জিনিসের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার, বুঝতে পারছেন? সো কিভাবে, যেমন প্রথমত আমরা যে পিঙ্কটা দিছি, পিঙ্কের এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার লাইভলি দেখতে পাবেন। দেখেন আপনি কোন কালারের জিনিস পাইতে চান, দেখেন লাইভ পাবেন এখান থেকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এর মজা। আর আগেরটা আগের মতো। সো দুইটাই দুই রকম, একটা হচ্ছে ফিক্স যেটার কোনো চেঞ্জ নাই, ডাইনামিক না, আপনার ম্যানুয়ালি পরিবর্তন করতে হবে। আর আরেকটা হচ্ছে নর্মালি আপনি যেই কালার যেভাবে দিতে যাচ্ছেন। আরেকবার তো দেখানো যাবে না, আমি তো খুব আস্তে আস্তে মজা দিয়ে দিয়ে বোঝাচ্ছি, তাহলে একই জিনিস কেন বারবার দেখাবো বলেন? ওকে, দেখেন আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালার চেঞ্জ করে নিতে পারবেন। সো এটা হচ্ছে ডাইনামিক কালার চেঞ্জ। আপনি একটা লেয়ার রেখেও করতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন যে মাল্টিপল চ্যানেল দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি এইগুলো করতে পারবেন। এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ফিক্সড ফিক্সড প্রোডাক্ট কালার চেঞ্জ। এই জিনিসটাকে আমরা এখান থেকে দিব হচ্ছে ডাইনামিক 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 প্রোডাক্ট কালার চেঞ্জ, ঠিক আছে? সো দুইটা জিনিসই খুবই। দাগগুলো ফেরত আনা, আবার একটু দেখেন কোন দাগ ফেরত আনা, এখানে কোনো দাগ নাই, সবই ফেরত ইয়ে করা যাবে।
আচ্ছা, এর আগে আরেকজন প্রশ্ন করেছিলেন যে লোগো গুলা ঠিক রেখে আমরা কালার কিভাবে চেঞ্জ করবো। সো লোগো গুলা ঠিক রাখতে হলে অবশ্যই লোগোর এরিয়াটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি ক্লিপিং মার্কসের অপশন গুলো দেখি নাই, তারপরে এটুকু একটু বুঝাই দিই। সো লোগোর যে এরিয়াটা আছে, লোগোর এরিয়াটা আপনি আগে সিলেক্ট করবেন এভাবে, ঠিক আছে, যেই জায়গাটুকু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ক্লিপিং মার্কসের যে অপশন ছিল ওইটাতে আমরা দেখতে পাইতাম। সো এই এরিয়াটা সিলেক্ট করার পরে যে কালারের প্রোডাক্ট আপনার, এই কালারের এখানে দেখেন একটা এরিয়া আছে, ঠিক আছে। এই যে ডান সাইডে যে বক্সটা আছে এটার নাম হচ্ছে মাস্কিং বক্স। সো মাস্কিং এর এটা সিলেক্ট করার পরে আপনি যাবেন নর্মাল ব্রাশ টুলে। নর্মাল যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে আসার পরে এখান থেকে যে কালার আছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এই ফরগ্রাউন্ড কালারে থাকবে হচ্ছে কালো কালার। কালো কালার থাকার পরে ব্রাশের অপাসিটি এবং ফ্লো থাকবে 100%। দেন আপনি এখানে একটা ক্লিক দিবেন, তাহলে অরিজিনাল যে কালার ওই কালারটা ফিরে চলে আসবে। এর সাইডে হালকা একটু বেশি সিলেক্ট হয়ে গেছে যে কারণে দাগ হয়ে গেছে। আরেকবার একটু খেয়াল করেন, সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে এইটা। সো এই প্রোডাক্টের এরিয়াটা, এই যে কালারের যে এরিয়াটা, এটা আপনি সিলেক্ট করবেন হচ্ছে পলিগন টুল দিয়ে। আপনি জাস্ট একদম পিক্সেল ধরে ধরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো মাস্কিং দেখবো আমরা হচ্ছে যখন ম্যানিপুলেশন করব, ম্যানিপুলেশনের সময় মাস্কিং দেখবো যে কালার কিভাবে ফেরত নিয়ে আসে, অরিজিনাল কালারটাকে কিভাবে ঠিক রেখে চেঞ্জ করা যায়। এই যে অরিজিনাল লোগোর কালারটা দেখেন ব্লু আছে। সেরকম ভাবে বাকি কাজ যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ লেয়ার মাস্কিং যে বিষয়টা, লেয়ার মাস্কিং করে আর কি করতে হবে। পুরো জিনিসটা শেষ হওয়ার পরে আপনি আস্তে আস্তে এগুলা রিমুভ করবেন, কারণ সম্পূর্ণ কাজ একসাথে একটা টুল দিয়ে করা পসিবল না। প্রত্যেকটা টুলের আলাদা আলাদা ব্যবহার আছে, ভিন্ন ভিন্ন ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো আশা করি প্রোডাক্টের কালার চেঞ্জের যে ব্যাপারটা, এই জিনিসটা বুঝতে পারছেন। এই জিনিসগুলো এক সময় খুব বেশি চলতো।